হ্যালো স্টুডেন্টস, আলোর দিশা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারের জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝো এখান থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা আমরা জীবনের উৎপত্তি থেকে শুরু করে আমরা ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, ওয়াসারভেট, ঘোড়ার বিবর্তন সবকিছু আলোচনা হয়েছে। আজকে জীবাশ্ম বা ফসিল সম্পর্কে আলোচনা করা হবে। তো এখানে দেখবো আমরা যে জীবাশ্ম কি। জীবাশ্ম মানে তোমরা ছোটতে পড়েছো যে একটা ছাপ, পাথরের গায়ে কোনো পশু বা প্রাণীর ছাপ। পৃথিবীর অভ্যন্তরে প্রাচীন পাললিক শিলাস্তরে যুগ যুগ ধরে ভূমিকম্প বা ধসের কারণে যদি কোনো উদ্ভিদ বা প্রাণী, ঠিক আছে, শিলার নিচে চাপা পড়ে যায় এবং স্তরে স্তরে চাপা পড়ে থেকে চাপে ও তাপে এক ধরনের ছাপ থেকে যায় জীবাশ্মের মানে সেই শিলার মধ্যে, তখন তাকে আমরা সেই ছাপকে জীবাশ্ম বা ফসিল বলি। ঠিক আছে, যেমন ধরো গিংকোগা বাইলোবা, এটা উদ্ভিদের তোমার ছাপ। ঠিক আছে, একে বলা হয় জীবন্ত জীবাশ্ম। কেননা জীবন্ত জীবাশ্ম আবার কি, মানে যে সমস্ত উদ্ভিদগুলো আগে ছিল চাপা পড়ে গেছিল মাটির নিচে, ঠিক আছে, কিন্তু বর্তমানেও সেই উদ্ভিদটা রয়েছে, তখন সেটাকে বলা হবে জীবন্ত জীবাশ্ম। এবং জীবন্ত জীবাশ্ম প্রাণীরও উদাহরণ আছে, যেমন হচ্ছে প্ল্যাটিপাস, এটা একটা স্তন্যপায়ী প্রাণী। তবুও এবার লিপিবদ্ধ করে নাও যে প্রথমে জীবাশ্ম বা ফসিল কাকে বলে, তাই তো। দেখো যে পৃথিবীর অভ্যন্তরে প্রাচীন প্রাচীন পাললিক শিলাস্তরে পৃথিবীর অভ্যন্তরে প্রাচীন পাললিক শিলাস্তরে এগুলো কি হয়, প্রাচীন প্রাচীন পাললিক শিলাস্তরে কেন বলছি, কারণ হচ্ছে এটা হচ্ছে চাপে তাপে, ঠিক আছে, মাটির নিচে চাপে পড়েছে আর স্তরে স্তরে মানে জমা হয়ে এটা তৈরি হয়েছে। আর এটা পাললিক শিলারই, কিন্তু এটা পাললিক শিলাতে কিন্তু এটা হয়ে থাকে, আদার্স অন্য শিলাতে হয়ে থাকে না। তাই আমরা পাললিক শিলা ব্যবহার করছি। পাললিক শিলাস্তরে যুগ যুগ ধরে, এই যুগ যুগ অর্থাৎ জানো কি, যুগ যুগ মানে এখানে 12 বছরে এক যুগ ধরা হয়, কিন্তু এইখানে লাইফ সায়েন্সের পড়াতে যুগ যুগ বলতে অনেক লক্ষ লক্ষ বছরকে বলা হচ্ছে। ঠিক আছে, অনেক সময় ধরে এই মাটির নিচে চাপে তাপে শিলাতে ছাপ পড়ে এটা তৈরি হয়। তাহলে যুগ যুগ ধরে উদ্ভিদ বা প্রাণী, ভূমিধস, উদ্ভিদ বা প্রাণী ভূমিধস বা অন্যান্য কারণে, সে প্রাকৃতিক হতে পারে এবং প্রাকৃতিকের কারণে তো হয়েছে। অন্যান্য কারণে শিলাস্তরে চাপা থেকে শিলার মধ্যে যে ছাপ সৃষ্টি হয় বা ছাপ সৃষ্টি করে তাকে জীবাশ্ম বা ফসিল বলা হয়। ঠিক আছে, বলে। এবার এর উদাহরণটা লিখতে হবে। জীবাশ্ম বা ফসিল মানে আমরা শিলার মধ্যে ছাপ দেখতে পাই, ঠিক আছে। এবার এমন কিছু উদাহরণ দিতে হবে যেখানে তোমার মাটির নিচ থেকে শিলা উত্তোলন করার সময় ছাপ পাওয়া গেছে। যেমন হচ্ছে উদ্ভিদের যদি উদাহরণ বলি, তাহলে গিংকোগা বাইলোবা, এটা জীবন্ত জীবাশ্ম বটে। ঠিক আছে, যে উদ্ভিদগুলো এখনো রয়েছে, আগেও চাপা পড়েছিল, সেগুলো ছাপগুলো পাওয়া যাচ্ছে এবং এখনো আছে, সেগুলো জীবন্ত জীবাশ্ম। প্রাণীর মধ্যে লিমিউলাস, প্ল্যাটিপাস প্রাণীটা উদাহরণটা বিশেষ ইম্পর্টেন্ট। তো উদাহরণ লিখো 1 নম্বর, জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হবে, জীবন্ত
জীবাশ্ম ব্র্যাকেটে উদ্ভিদ। জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে প্রতি বছর মাধ্যমিকে একটা না একটা পড়ে এখান থেকে। গিংকোগা বাইলোবা, জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ এটা। আর একটা জীবন্ত জীবাশ্ম প্রাণী, ব্র্যাকেটে প্রাণী লিখবে, উদাহরণ হচ্ছে প্ল্যাটিপাস। এটা কিন্তু স্তন্যপায়ী এবং সরীসৃপের সংযোগস্থল। এই প্ল্যাটিপাস প্রাণীটা ডিম পাড়ে, বুঝতে পারছো? স্তন্যপায়ী প্রাণী কিন্তু আবার ডিম পাড়ে, তো খুবই ইম্পর্টেন্ট। স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে, ঠিক আছে? এবং এটা জীবন্ত জীবাশ্ম প্রাণীর উদাহরণ। এছাড়াও প্রাণী আমরা উদাহরণ দিতে পারি লিমিউলাস, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য লিখে নাও। নেক্সট আমাদের কোশ্চান, আলোচ্য বিষয় হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ কি? নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো? নিষ্ক্রিয় অঙ্গ কি মানে যে সমস্ত অঙ্গগুলো পূর্বে অনেক বেশি ব্যবহার হতো, কিন্তু এখন সেই অঙ্গের ব্যবহার প্রাণী বা উদ্ভিদ কমিয়ে দেওয়ার ফলে কি হয়, সেই অঙ্গগুলো লুপ্তপ্রায় হয়ে যায়, ঠিক আছে? বিলুপ্ত হয়ে যায়, সেই অঙ্গগুলো আর সবলভাবে কাজ করে না, তখন সেই অঙ্গগুলোকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে? এটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পড়ে থাকে। নিষ্ক্রিয় অঙ্গটা, ঠিক আছে, এভাবে লিখতে হবে যে সমস্ত অঙ্গ কোনো জীবের পূর্বপুরুষের দেহে বা তাদের নিকট সম্পর্কিত অন্য জীবের দেহে সক্রিয় এবং কর্মক্ষম অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট জীবটির দেহে ক্রমাগত অব্যবহারের ফলে কর্মক্ষমতা হারিয়ে নিষ্ক্রিয় ও ক্ষয়প্রাপ্ত অঙ্গে পরিণত হয়েছে, তাদের নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ বলে, ঠিক আছে? এবার এটাকে আমরা একটা সুন্দর ভাষায় শর্টকাটে লিখে দেবো বোর্ডে, ঠিক আছে? তোমরা খাতায় লিপিবদ্ধ করে নেবে, সহজ ভাষায় মুখস্থ করবে, এটা ইম্পর্টেন্ট। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, যেরকম মানুষের দেহে তোমার অ্যাপেন্ডিক্স, যেটা এখন নিষ্ক্রিয় হয়ে আছে, কক্সিস, এই সমস্ত অঙ্গগুলো। এবং কিছু কিছু উদ্ভিদেরও উদাহরণ রয়েছে, সেগুলো আমরা খাতায় লিপিবদ্ধ করবো এক এক করে। যেমন কিউই পাখির ডানা নিষ্ক্রিয় অঙ্গ পরিণত হয়েছে, কারণ যে পাখিটা আগে উঠতে ব্যবহার করতে, পাখির ডানাগুলো ব্যবহার হতো, কিন্তু এখন সেগুলো ব্যবহার না করে নিষ্ক্রিয় হয়ে গেছে, তাই পাখিগুলো উঠতে পারে না আর। উট পাখির ডানা সে একই রকম উদাহরণ দিতে পারো, ঠিক আছে? এবং কি উদ্ভিদেরও উদাহরণ পাওয়া যায় নিষ্ক্রিয় অঙ্গের, কালকা সন্ধ্যের ফুল এটা উদাহরণ, ঠিক আছে? লিখো এবার, নিষ্ক্রিয় অঙ্গ যে সমস্ত বা যেসব অঙ্গ আগে উদ্ভিদ বা প্রাণী দেহে সক্রিয় বা কর্মক্ষম ছিল, কিন্তু অঙ্গটির ব্যবহার অত্যাধিক হারে কমে যায়, ঠিক আছে? বা আমরা লিখবো অঙ্গটির ব্যবহার কম হওয়ার ফলে সেটি কর্মক্ষমহীন হয়ে যায়। তাকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। উদাহরণটাও ইম্পর্টেন্ট, উদাহরণটা লিখে নাও। যেমন উদাহরণ, মানুষের ভার্মিফর্ম, যাকে আমরা অ্যাপেন্ডিক্স
নামে চিনি। মানুষের ভার্মি ফর্ম, অ্যাপেন্ডিক্স, আদার, উদ্ভিদের ক্ষেত্রে আদার, শুল্কপত্র, এগুলো সব নিষ্ক্রিয় অঙ্গ পরিণত হয়েছে। সেটা সিকাম। আবার তোমরা লিখতে পারো কালকাসন্ধ্যা, উদ্ভিদের বন্ধা পুংকেশর বা স্ট্যামিনোড। আর পুরুষের দেহের একটা উদাহরণ, পুরুষের দেহের স্তনগ্রন্থি, এটাও লুপ্ত প্রায়, এই অঙ্গের কোনো ব্যবহার হয় না। আরো উদাহরণ আছে, উট পাখি, এমু পাখি, কিউই পাখি ডানা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এগুলো তোমরা খাতায় বা মনে রেখে দিবে, লিপিবদ্ধ করে নেবে, আমি সমস্ত কিছু লিখছি না, ঠিক আছে। আর এই নিষ্ক্রিয় অঙ্গটা কিন্তু প্রত্যেক বছরের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কোনটা দিবে ঠিক নেই, তবে সমস্ত কিছু ডিটেলস জেনে থাকাটা ভালো। নিষ্ক্রিয় অঙ্গ, এই সমস্তগুলো তোমার খাতায় শুধু লিপিবদ্ধ করে রাখলে হবে না, প্রতিনিয়ত পড়াশোনাটা করতে হবে বাড়িতে, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কোশ্চেন যেটা আলোচনা হবে সেটা হচ্ছে সমসমস্ত অঙ্গ, ঠিক আছে। সমসমস্ত অঙ্গ সম্পর্কে নাম শুনে একটা মিল পাবে তুমি, ঠিক আছে। কিন্তু এখানে একটা পয়েন্ট লিখে রাখো যে উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম যদি বলে লিখো, তাহলে কি লিখবে? উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম তুমি তো যেমন দেখলে আদার, শুল্কপত্র, ঠিক আছে। এছাড়াও তুমি লিখতে পারো যে কালকাসন্ধ্যা ফুলের বা স্ট্যামিনোড, এটা একটা উদাহরণ। স্ট্যামিনোড উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ, বা কালকাসন্ধ্যা উদ্ভিদের পুংকেশর নিষ্ক্রিয় অঙ্গ হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন আমাদের সমসমস্ত অঙ্গ, ঠিক আছে। নামের সঙ্গে একটা মিল আছে ভাষার। সমসমস্ত মানে কি, যে সমস্ত অঙ্গ উৎপত্তি বা অন্তঃগঠনগতভাবে এক হলেও বহিরাকৃতি বা কার্যগতভাবে পৃথক, মানে অঙ্গের গঠন একই হবে। যেমন ধরো পাখির ডানা আর মানুষের হাত, দুটোর গঠন একই, একই রকম দেহের মধ্যে। আমাদের যেরকম যদি হাতের গঠন বলি, ঠিক আছে, শরীরের আমাদের কাঁধের ওপরে যেটা হিউমেরাস হাড় রয়েছে, ঠিক আছে, হিউমেরাস, আর তার নিচে আছে আলনা ও রেডিয়াস, ঠিক আছে। এইটা হিউমেরাস আমাদের শরীরে, এই হাড়টা হচ্ছে মোটা হাড়টা হিউমেরাস, হিউমেরাস, ঠিক আছে। আর তার নিচে আছে আলনা ও রেডিয়াস, দুটো পাতলা পাতলা হাড়, আলনা ও রেডিয়াস। এই হাড় দুটো পাখিদেরও থাকে দেহে, ঠিক আছে। পাখিদের উদ্ভিদ দেহে মানে থাকে। পাখি আর মানুষের হাত তাহলে গঠন একই কিন্তু কাজ আলাদা, ঠিক আছে। কেননা দেখো পাখি উড়তে ডানার সাহায্যে উড়ে, কিন্তু আমরা এই ডানা বা হাতের সাহায্যে কি করি, কোনো বস্তুকে ধরি, সৃজনশীল ব্যবহার করে থাকি। তাই আমরা বলতে পারি যে গঠনগতভাবে বা উৎপত্তিগতভাবে একই, কিন্তু বহিরাকৃতি বা কার্যগতভাবে পৃথক, তাদের সমসমস্ত অঙ্গ বলা হয়। এবং সঙ্গে সঙ্গে উদাহরণটাও লিখে নিতে হবে, ঠিক আছে। এই একইভাবে আর একটা, ঠিক আছে, যেটা তোমার গঠনগতভাবে আলাদা হলেও কার্যগতভাবে একই হবে, তখন তাকে বলা হবে সমবৃত্তি অঙ্গ, ঠিক আছে। তো এটা আগে আমরা লিপিবদ্ধ করব খাতায়, যেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। সমস্ত অঙ্গ, ঠিক আছে। নামের সঙ্গে মিল পাচ্ছ, কেউ এটাকে টাফ ভাববে না, খুবই সহজ পড়া এটা, ঠিক আছে। আমরা খাতায় লিপিবদ্ধ করব, লিখে নাও তাহলে। এবার তোমরা প্রতিনিয়ত এটা হয়তো অভ্যাসমূলক ভাবে পড়বে, শুধুমাত্র খাতায় লিপিবদ্ধ রাখলে হবে না, ঠিক আছে। সবাইকে বলা হচ্ছে, তো লেখো যে যে সমস্ত অঙ্গ উৎপত্তি ও গঠনগত, যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠনগতভাবে একই হলেও বহিরাকৃতি ও কার্যগতভাবে পৃথক। নিজের ভাষাতে লিখলে হবে, বইয়ের ভাষা যে হুবহু লিখতে হবে সেটার কোনো মানে নেই। অর্থটা তুমি পরীক্ষককে বুঝিয়ে দিলেই
তোমাকে নাম্বার ফুল দেবে। যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠনগত ভাবে একই হলেও কার্যগত দিক থেকে আলাদা তাদের সমসংস্থ অঙ্গ বলে। সমসংস্থ অঙ্গ। উদাহরণ দেখো, মানুষ, বাদর, তিমি, ফ্লিপার, বিড়ালের অঙ্গের অগ্রপদ, মানুষের হাত, ঠিক আছে, বাদুড়ের অগ্রপদ বলতে পারো, তারপরে তিমির, ফ্লিপার, বিড়ালের অগ্রপদ এবং মানুষের হাত, এই অঙ্গের গঠনগুলো উৎপত্তি ও গঠনগতভাবে একই। হ্যাঁ, গঠনগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা। বাদুড় তো তার ডানার সাহায্যে ওড়ে, তিমির, ফ্লিপার সাঁতার কাটতে সাহায্য করে, বিড়ালের অগ্রপদ তাকে ছুটতে সাহায্য করে, মানুষের হাত বিভিন্ন রকম বস্তু ধরা, খাওয়া কাজে ব্যবহার করে। কিন্তু সবারই কাজ আলাদা, ঠিক আছে, গঠনগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা, তাই এগুলো সবই সমস্ত অঙ্গের উদাহরণ। তাই অঙ্গের কাজগুলো আলাদা থাকছে, দেখছো, গঠনগতভাবে একই কিন্তু কার্যগত আলাদা। বাদুড়, তিমি, ফ্লিপার, বিড়াল প্রত্যেকেরই কাজ আলাদা, ঠিক আছে, কিন্তু গঠন একই। এবার আমাদের একই রকম ভাবে প্রশ্ন হচ্ছে তাহলে সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে। এটা আমাদের আজকে আর টাইম পাচ্ছি না, তোমাদের জন্য ওই প্রশ্নটা বাড়িতে হোমওয়ার্ক থাকবে, তোমরা প্রতিনিয়ত এগুলো পড়াশোনা করো। সামনে মাধ্যমিক, টেন্ডেন্সি নাও যে তোমরা সময় মতো, রুটিন মতো সমস্ত সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা লিখে রাখো বাড়িতে, এটা তোমরা নিজেরা একই রকম ভাবে তৈরি করবে। সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বোঝো, ঠিক আছে, এটা ঠিক তার উল্টোটার মতো বলতে পারো, যে গঠনগত ও উৎপত্তিগত ভাবে আলাদা হলেও কাজ একই, ঠিক আছে। এখানে ঠিক তার উল্টো, গঠনগত ও কার্যগত ভাবে আলাদা কিন্তু কাজ একই হবে ওদের, ঠিক আছে। যেমন হচ্ছে পতঙ্গের গঠন আলাদা এবং পাখির ডানার গঠন আলাদা, কিন্তু দুজনেরই কাজ ওড়া, ঠিক আছে। তাহলে ওদের গঠনগত আলাদা হলেও কার্যগত হবে একই। এরকম আরো উদাহরণ দেবে, হ্যাঁ, তোমরা লিখবে, না পারলে আমি পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করে লিপিবদ্ধ করে দেবো। আজকের মতো এখানেই ক্লাস